ভোর হয়েছে। উদয়পুর রাজ্যের শান্ত পরিবেশ। পাখিরা ডালে বসে কিচিরমিচির করছে। নদীটাও শান্তভাবে বয়ে চলেছে। আর ওদিকে রাজমহলে যেন একেবারেই আনন্দের ঝড়। কারণ রাজপুত্র রাজকুমারীর জন্ম হয়েছে রাজ্যে, যেন এক খুশির সমাগম। হঠাৎ খবর এলো, মহারাজ মহারাজ, রাজ্যের সীমান্তের শেষ প্রান্তে বহির্গত সৈন্যরা আক্রমণ করেছে। ওরা যুদ্ধের জন্য ডাক দিয়েছে। এক্ষুনি যেতে হবে আমাদের মহারাজ। কি বলছো তুমি সেনাপতি? এই যে মহাবিপদ। চলো এক্ষুনি চলো। রানী, আমি যুদ্ধে যাচ্ছি, জানি না আর ফিরবো কিনা। তুমি আমার সন্তানদের দেখে রেখো, আর নিজেরও খেয়াল রেখো, ঠিক আছে? না মহারাজ, না, এসব আপনি কি বলছেন? আপনাকে আমাদের জন্য যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতেই হবে। আচ্ছা রানী, ঠিক আছে, তুমি শান্ত হও আর শক্ত থাকো। আমি গেলাম। এই বলে রাজা যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলো। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন সংকটে ফেললে? একদিকে আমার স্বামীর চরম বিপদ, আর অন্যদিকে আমার কুলের এই নবজাতক শিশুরা। আমি কাকে বাঁচাবো বুঝতে পারছি না। এই রানীমা, অনেক বড় সর্বনাশ হতে চলেছে। কেন, কি হয়েছে প্রহরী? রানীমা, আপনি আর মহারাজের বিরুদ্ধে রাজ্যে বিরাট ষড়যন্ত্র চলছে আপনাদের শেষ করে দেওয়ার জন্য। আর মহারাজ যে যুদ্ধে গেল, এসব হলো মন্ত্রীমশাই ষড়যন্ত্র। রানীমা, বহির্গত সৈন্য সামন্তদের উনি খেপিয়ে তুলেছেন। প্রহরী, কি বলছো তোমরা এগুলো? হ্যাঁ রানীমা, আমি যা বলছি একদম সত্যি বলছি। রানীমা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যান। না না দাসী, আমি কি করে মহারাজকে ওই শত্রুদের হাতে রেখে কাপুরুষের মতো পালিয়ে যাব? নিজের জন্য না হলেও আপনাকে তো এখন রাজপুত্র আর রাজকন্যার কথা ভাবতে হবে রানীমা, নইলে যে ওরা এই বংশকে নির্বংশ করে দেবে। রানীমা এবং দাসী যখন কথা বলছিল, তখনই গোপন সুড়ঙ্গ দিয়ে আর এক দাসী সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রানীমা, আপনি এখনই পালান, নইলে ওরা যে কোনো সময় এখানে এসে হানা দেবে। দাসী, দাসী, আমার মহারাজ এখন কেমন আছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? রানীমা, এখন আর সময় নষ্ট করবেন না। এক মুহূর্ত দেরি করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওসব আমি জানি না, তুমি শুধু বলো মহারাজ কেমন আছে। রানীমার প্রশ্নে দাসী ঝরঝর করে কেঁদে ফেলল আর বলল, মহারাজ আর নেই রানীমা, মহারাজ আর নেই। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আয় সৃষ্টিকর্তা, তুমি শেষমেশ আমার স্বামীকে কেড়ে নিলে। রানীমা, শান্ত হন, শান্ত হন রানীমা। এখন যে ভেঙে পড়ার সময় নয়। রাজপুত্র আর রাজকন্যাকে যে আপনাকে সামলাতে হবে। যাও মঙ্গলা, তুমি রানীমাকে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাও। চলুন রানীমা, চলুন, এখনই রানীমাকে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাও, তাড়াতাড়ি করো। চলুন রানীমা, চলুন। দাসী অনেক বুঝিয়ে অবশেষে রানীমা এবং নবজাতক রাজপুত্র ও রাজকন্যাকে গোপন সুড়ঙ্গ দিয়ে বাইরে নিয়ে গেল। রানীমা, আমি যে আর যেতে পারবো না, আপনি এই পথ দিয়ে চলে যান। এই পথ সোজা জঙ্গলের দিকে চলে গেছে, শত্রুরা কিছুতেই ওখানে যেতে পারবে না। কিন্তু দাসী, তোমাদের কি হবে? আমাদের নিয়ে চিন্তা করবেন না রানীমা। আমাদের প্রাণ প্রিয় মহারাজ শুধুমাত্র আমাদেরকে ভালো রাখতেই ওই শয়তান সেনাপতির হাতে আজ খুন হলো। তাই আমাদের ভবিষ্যৎ রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে যদি আমাদের প্রাণও যায়, তাও আমরা হাসি মুখে মেনে নেব। দাসী, দেরি করবেন না রানীমা। সৃষ্টিকর্তা আমাদের রাজপুত্র রাজকন্যাকে ভালো রাখুক। বিদায় রানীমা,
বিদায়। এই বলে দাসী আবারও সুড়ঙ্গ দিয়ে ভিতরে চলে গেল। আর রানীমা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। কতকাল পরে আমার অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হলো। কে কোথায় আছো? উৎসবের আয়োজন করো। তবে যাই বলেন মন্ত্রী মশাই, এই কুটিল পরিকল্পনা কখনোই সত্যি হতো না যদি না আমি আপনার পাশে থাকতাম। অবশ্যই তুমি সত্যি বলছো, তাই তো আমি আমার এই নতুন রাজত্বের সেনাপতিত্ব তোমাকেই দেব। শুধু সেনাপতিত্ব এমন তো কথা ছিল না। তাহলে তুমি কি চাইছো? রাজত্বের অংশীদারিত্ব? অবশ্যই, সেটাই আমার প্রাপ্য। এই দেখো সেনাপতি, আমার বন্ধু হওয়ার কারণে এই কথা বলা সত্ত্বেও তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো। নইলে ভুলে যেও না আমার সাথে শত্রুতা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু মন্ত্রী মশাই, এ তো ভীষণ অন্যায়। আমার কাছে অন্যায় বলে কিছুই নেই। আমার যা ইচ্ছে আমি তাই করি। তাহলে বলো কি চাই তোমার? অংশীদারিত্ব চেয়ে রাজার মতো নির্মম মৃত্যু, নাকি রাজত্বের মন্ত্রিত্ব? মন্ত্রীর কথায় ভয় পেয়ে সেনাপতি আমতা আমতা করে বলল, না 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 না, ও আপনি যা বলবেন তাই হবে। এই তো পথে এসেছো। এইবার যাও, ওই বজ্জাত রানী আর নবজাতক শিশুরা কোথায় আছে তাদের খুঁজে আনো। কারণ আমি চাই না রাজার বংশের কোনো অস্তিত্ব বা চিহ্ন এই পৃথিবীতে বেঁচে থাকুক। মন্ত্রীর কথা শুনে সেনাপতি সেখান থেকে চলে গেল। ওইদিকে অনেক পথ হেঁটে রানীমা জঙ্গলে পৌঁছালেন। চারদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। হে সৃষ্টিকর্তা, এখানে আমি কিভাবে আমার সন্তানদের নিয়ে থাকবো? চারদিক থেকে শুধু হিংস্র জন্তুদের ডাক ভেসে আসছে। মহারানী এসব ভাবতে ভাবতে হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর ব্যাপার! এখন আমি কি করে আমার সন্তানদেরকে বাঁচাবো? আশেপাশে যে কেউ নেই। সৃষ্টিকর্তা গো, তুমি রক্ষা করো। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। মহারানী ভয়ে রাজপুত্র রাজকন্যাকে বুকে চেপে ধরল। সাথে সাথে সেখানে আসে মায়াবী পরী চিত্রাঙ্গদা, আর সে তার মায়া দিয়ে বাঘদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। ধন্যবাদ চিত্রাঙ্গদা পরী। আমি জানি তুমি অনেক ভালো পরী। আমি দাসীদের থেকে তোমার অনেক গল্প শুনেছি। তোমার কারণেই আজকে আমার সন্তানরা বেঁচে গেল। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। না গো না, আমি তো তোমার এই বিপদের দিনে কিছুই করতে পারছি না। তবে তোমাদের যেন ভালো হয় এই কামনা করি। এখন আমি যাই। আমার ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষায় বসে আছে। এই বলে চিত্রাঙ্গদা পরী সেখান থেকে চলে যায়। এ কি হলো? তোমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছো কেন? রানী আর তার নবজাতক সন্তানরা কোথায়? মহারাজ, আমরা সব ঘাটে তছনছ করেও তাদেরকে পাইনি। কি বললি? তাদের পাওনি? তোমরা জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ, সত্যি বলছি, আমরা তাদেরকে কোথাও খুঁজে পাইনি। তবে রানীমার খুব কাছের দুই দাসীকে আমরা গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি। কোথায় তারা? এখনই তাদেরকে আমার সামনে নিয়ে এসো। মন্ত্রীর কথায় লাঠিয়ালরা দুই দাসীকে তার সামনে নিয়ে এলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। আমিও দেখতে চাই আমার সামনে থেকে ওরা কি করে পালায়। শয়তান মন্ত্রী, কি ভেবেছিস মহারাজকে খুন করে তুই পার পেয়ে যাবি? কখনোই না। একদিন আমাদের রাজপুত্র ঠিক ফিরে আসবে। কি বললি? রাজপুত্র? রাজাই যেখানে নেই সেখানে রাজপুত্র আসলো কোথা থেকে? ওই রানী আর তার ছোট পোলা মাইয়া দুইটা এখন কই আছে বল দেখি। বলবো না, আমরা মরে গেলেও বলবো না, কখনো তোকে বলবো না। মহারাজ, আপনি আদেশ করুন। আমি এখনই ওদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলছি।
না 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 না, ওদের মারা যাবে না, বরং ওদেরকে কারাগারে নিয়ে গিয়ে এমন অত্যাচার করো যেন ওরা বলতে বাধ্য হয়। দাও, আচ্ছা করে দাও, একেবারে শেষ করে দাও। নিজে বাঁচে কিনা কোনো ঠিক নেই, সে আবার বাঁচাতে এসেছে রাজা মশাই আর রানীমাকে। দয়া করুন মন্ত্রী মশাই, দয়া করুন, ওরা বুঝতে পারেনি, ওদের আর মারবেন না। দয়া? হায় সৃষ্টিকর্তা, সন্ধ্যা হয়ে গেল অথচ থাকার একটা ব্যবস্থা হলো না। এই ঠান্ডার রাতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি কি করে থাকবো, কিছুই যে বুঝতে পারছি না। মহারানী মনে মনে এসব ভাবতেই সেখানে একটা বুড়ি এলো। আরে তুমি আবার কোথা থেকে এলে? এ কোন বিপদে পড়লাম? মহারানী একথা বলতেই বুড়ি মহারানীর কোলে থাকা রাজপুত্রকে আদর করতে লাগলো, আর সাথে সাথে কোলে থাকা রাজপুত্র খিলখিল করে হাসা শুরু করলো। এমন পবিত্র হাসি কখনোই দেখিনি। কে গো তুমি বুড়িমা? আমার ছেলের মুখে আজ তুমি হাসি ফোটালে। এ কি গো, আমায় নিয়ে কোথায় চললে? ছাড়ো, ছাড়ো বলছি। আমি কোন বিপদে যে পড়লাম? কি গো, ছাড়ো বলছি। মহারানীর কথা না শুনে বুড়িমা হেঁটেই চলল। হাঁটতে হাঁটতে অবশেষে রানীকে এক কুঁড়ে ঘরে নিয়ে পৌঁছে দিল। এবার বুঝেছি, তুমি আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলে। সত্যি মনে হচ্ছে সৃষ্টিকর্তা কোনো দূত হয়ে আমার কাছে এসেছে। এই বিপদে যখন কোথাও ঠাঁই পাচ্ছিলাম না, তুমি আমাকে এখানে নিয়ে এলে। মহারানী এই কথা বলে বুড়িমাকে খুব যত্নে আদর করতে লাগলো। অন্যদিকে লাঠিয়ালরা মন্ত্রীকে গিয়ে বলল, মহারাজ, ওইদিকে তো দাসীরা কোনোভাবেই মুখ খুলতে চাইছে না। এই কি বলি, তোদেরকে একটা সামান্য কাজ দিয়েছিলাম, তোরা সেইটুকু করতে পারলি না, তাহলে তোদেরকে রেখে আবার লাভ কি? বিশ্বাস করুন মহারাজ, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ওরা কিছুতেই ওদের মুখ খুলছে না। না 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 না, আমি কিছুতেই কথা শুনতে চাই না। যে করেই হোক আজকে রাতের মধ্যেই ওই রানী আর ছোট্ট শিশুদের আমার চাই, নইলে আমি নিজের হাতে তোদের গর্দান নেব। না না মহারাজ, এত বড় ক্ষতি আমাদের করবেন না, আর যে করে হোক আমরা রানীকে খুঁজে আনবই। বেশ, তাহলে এখন ওই রানীকে তন্ন তন্ন করে খুঁজে আন। কথাটা বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। আর ওইদিকে লাঠিয়ালরাও তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। সে কি, এই জঙ্গলে কলা তুমি কোথায় পেলে? বুঝেছি, আমার খিদে লেগেছে বলে এনেছো, তাই না? হায় সৃষ্টিকর্তা, তুমি আমার কেউ না হয়েও তোমার মনে কত মায়া, কত ভালোবাসা, অথচ ওই পাষণ্ড সেনাপতি ও মন্ত্রী আপন হয়েও কতটা জঘন্য। কাঁদিস না মা, তুই কাঁদিস না, আমি তো আছি। তোকে আর তোর ছেলে মেয়েকে ঠিক দেখে রাখবো। কি, এ আমি কি শুনছি? তুমি আমার কেউ না হয়েও আমার ছেলে মেয়েদের দেখে রাখবে? শুধু আমি না, যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা সবাই দেখে রাখবে। কি আশ্চর্য ব্যাপার! কিন্তু তুমি আমার দুই সন্তানকে কিভাবে দেখে রাখবে? কি যে বলিস না, তার কি বড় ব্যাপার। তোর সন্তানদের মতো আমারও নাতি নাতনি ছিল, কিন্তু তারা এখন আর নেই। আহারে, কেঁদো না বুড়িমা, কেঁদো না। এই তো আমি আছি, আজ থেকে আমি তোমার মেয়ে, আর আমার সন্তানরা তোমার নাতি নাতনি। জানিস তো মা, আমার নাতি নাতনিকেও এই ঘরেই শুইয়ে রাখতাম। ওরা যেদিন থেকে চলে গেল সেদিন থেকে এই ঘরে শুধু আমি একাই থাকতাম, কিন্তু আজ থেকে তোরাও থাকবি। হ্যাঁ বুড়িমা, থাকবো। নে তো,
তুই একটু বিশ্রাম কর দেখি, আমি আমার নাতি নাতনিকে দেখে রাখি। এমা, তুমি ওদেরকে একা সামলাতে পারবে না? ঠিক পারবো মা। এখন কি হবে বলতো দেখি, কোথাও তো খুঁজে পাচ্ছি না রানীমাকে। এই কথা বললে চলবে না, যে করে হোক রানীমাকে খুঁজে বের করতেই হবে, নয়তো মন্ত্রী যে আমাদেরকে মেরেই ফেলবে। আস্তে আস্তে কথা বল, ভুলে যাস না উনি এখন আর রাজ্যের মন্ত্রী নন, উনি এখন রাজ্যের রাজা। তার যা বলেছিস, মহারাজকে হারিয়ে আমরা একেবারে এতিম হয়ে গেছি। জানি না এই নতুন রাজা আমাদের কি হাল করে ছাড়বে। খবরদার এই কথা মুখেও আনিস না, ভুলে যাস না যে স্বার্থের জন্য রাজাকে মারতে পারে, তারা আমাদেরকে মারতে একটু হাত কাঁপবে না। তাই চল আগে গিয়ে রানীমাকে খুঁজে আনি। এই বলে লাঠিয়ালরা রানীকে এদিকে সেদিকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। এ কি গো, তুমি ঘুমাওনি? না গো মা, আমি ঘুমাইনি। তুই আর আমার নাতি নাতনিরা যখন ঘুমোচ্ছিলি তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। দেখ না, দেখতে দেখতেই কেমন সকাল হয়ে গেল। তাই বলে না ঘুমিয়ে থাকবে? আমি তো তোদেরকেই পাহারা দিচ্ছিলাম। আমি তো তোর থেকে আমার নাতি নাতনিদের ভার নিয়েছিলাম। শোনো, তুমি তোমার নাতিকে দেখে রেখো, আমি বরং ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা মা, তুই একদম চিন্তা করিস না, আমি ওর খেয়াল রাখবো। বুড়িমার কাছে রাজকুমারকে রেখে রাজকুমারীকে কোলে নিয়ে মহারানী পুকুরের দিকে চলতে লাগলো। আর ঠিক তখনই লাঠিয়ালরা সেখানে পৌঁছে গেল। ওই যে রানীমা। তাই তো, চল চল এক্ষুনি রানীমাকে ধরি। এই বলে লাঠিয়ালরা রানীমাকে ঘিরে ফেলল। দেখি তোমরা এখানে? রানীমা, এক্ষুনি আপনাকে আমাদের সাথে রাজবাড়িতে ফিরতে হবে। ছি 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 ছি, তোমাদের এ কি অধঃপতন হয়েছে! যেই মহারাজ তোমাদেরকে নিজের সন্তানের মতো দেখে গেছে, তার বিনিময়ে কি তোমরা আজ এখানে এসেছো আমাকে নিয়ে যেতে? ক্ষমা করবেন রানীমা, আমরা যে নিরুপায়, আপনাকে না নিয়ে গেলে ওই মহারাজ যে আমাদেরকে মেরেই ফেলবে। রানীমা ও ঠিক কথাই বলেছে। ছি 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 ছি, তোমরা এতটা স্বার্থপর! আমি যাবো না তোমাদের সাথে, আমিও দেখি কি করে নিয়ে যাও। তাহলে যে রানীমা, আমাদেরকে অন্য পথ দেখতে হবে। কি বললে? তোমরা আমার উপর লাঠি চালাবে? রানীমা, আমরা নিরুপায়, প্রয়োজন পড়লে আমরা সেটাই করব। আমাদের যদি তাই করতে হয় তাহলে তাই নিয়ে চলো আমায়। কিন্তু রানীমা, আমাদের রাজকন্যাকে দেখছি, কিন্তু আমাদের রাজপুত্র কোথায় তাকে যে দেখছি না। না না, যে করে হোক আমার ছেলেকে বাঁচাতে হবে। প্রয়োজনে আমি মিথ্যে বলবো, তবু তবু ওকে আমাকে বাঁচাতে হবে। রানীমা চুপ করে আছেন কেন? বলুন বলুন, কোথায় আছে আমাদের রাজপুত্র? তাকে আর তোমরা নিতে পারবে না। তোমরা আসার আগেই একটা হিংস্র বাঘ এসে আমার রাজকুমারকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে চলো আমায়। আমার স্বামী সন্তান তারাই যখন নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? কথাটা বলেই মহারানী কাঁদতে লাগলেন, আর লাঠিয়ালরাও মহারানীকে রাজবাড়িতে নিয়ে যেতে লাগলো। ভালো থাকিস রে বাবা, আমি জানি বুড়িমা তোকে ঠিক রেখে রাখবে। ওর ভরসাতেই আমি তোকে জঙ্গলে রেখে এলাম। এইসব ভাবতে ভাবতে মহারানী লাঠিয়ালদের সাথে রাজবাড়িতে চলে গেল। কি বললি? রাজপুত্রকে বাঘে খেয়েছে? হাসিস না শয়তান, দেখবি তোর এই হাসি একদিন তোর কাল হয়ে দাঁড়াবে। কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই জানিস আমি তোর এক্ষুনি প্রাণে মেরে ফেলতে পারি। হ্যাঁ হ্যাঁ জানি,
জানি তোদের মতো কাপুরুষেরা শুধু এটুকুই পারে, কারণ তোদের মনে অনেক ভয়। রাজপুত্রকে বাঘে খেয়েছে তো কি হয়েছে, রাজকন্যা তো আছে। এই কে আছো, রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো। আর রানী তুমিও যাও ওদের সাথে, এখন ওরা সবাই ওই রানীর পক্ষে। তুমি দাঁড়িয়ে থেকে ওকে মাটিতে পুঁতে দেবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি যাচ্ছি ওদের সাথে। না না, এত নিষ্ঠুর কাজ করিস না মন্ত্রী। উপরে একজন সৃষ্টিকর্তা আছে, ওনাকে তো ভয় কর। ভয়? আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না রে। ঠিকই বলেছিস, তোকে মেরে আমার কোনো লাভ নেই। তার চেয়ে বরং তোকে আমি সারা জীবন তিলে তিলে মারব, যাতে তুই বুঝতে পারিস আমি কোনো কাপুরুষ না। এই যে লাঠিয়ালরা, ওরে এক্ষুনি কালকুটির মধ্যে বন্ধ কর। যতদিন ওর মৃত্যু হয় আজ থেকে ওখানেই থাকবে। মন্ত্রী এই কথা বলে সেখান থেকে চলে গেল, আর লাঠিয়ালরা মহারানীকে কালকুঠুরিতে নিয়ে যেতে লাগলো। জানি না আমার রাজকন্যাকে ওরা কি করেছে, কিন্তু সৃষ্টিকর্তা তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই ওদের কিছু হতে দেবে না। ওদেরকে তুমি দেখে রেখো, ভালো রেখো। এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে একদিন যে তাদের এখানে ফিরতেই হবে। ওইদিকে বুড়িমা পুকুর পাড়ে গিয়ে রানীমার খোঁজ করতে লাগলো, কিন্তু সেখানে গিয়ে দেখলো রানীমা সেখানে নেই। এ কি, রানীমা? রানীমা কোথায় গেল? রানীমা আবার কোনো বিপদে পড়েনি তো? রানীমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে বুড়িমা ডাকতে শুরু করলো। রানীমা, রানীমা, কোথায় তুমি? কোথায় চলে গেলে? বুড়িমা ডাকতে ডাকতে শুনতে পেল ওইদিকে রাজকুমার কাঁদছে, তাই বুড়িমা সেখান থেকে চলে গেল। কাঁদিস না বাচ্চা, কাঁদিস না, এই তো আমি আছি তো। রাজকুমারকে শান্ত করে বুড়িমা মনে মনে ভাবতে লাগলো, রানীমা রাজকন্যা কোথায় আছে খোঁজ নিতে হবে। আমি বরং টিয়া পাখিকে পাঠাই রানীমা রাজকন্যার খোঁজ নিয়ে আসতে। কি রে টিয়া পাখি, এদিকে তো একেবারে তুই আসিস না। এই বুড়ি মাকে কি ভুলে গেছিস নাকি? না গো না, ভুলিনি তোমাকে। কি করতে হবে তাই বলো। শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। তারপর বুড়িমা টিয়া পাখিকে সবকিছু খুলে বলল। এখন আমাকে কি করতে হবে বুড়িমা, সেটা বলো। তোকে তেমন কিছুই করতে হবে না, তোকে শুধু খবর নিয়ে আসতে হবে রানীমা রাজকন্যা এখন কোথায় আছে। ঠিক আছে বুড়িমা, আমি যেভাবেই হোক রানীমায়ের খোঁজ নিয়ে আসবো। তারপর টিয়া পাখি উড়তে লাগলো এক গাছ থেকে অন্য গাছ। এভাবে করতে করতে সে পৌঁছে গেল রাজবাড়িতে। আর ওইদিকে বুড়িমা বসে বসে মনে মনে চিন্তা করছে। জানি না রানীমার তার ছোট রাজকন্যা কোথায় আছে,
আর রাজপুত্রকে ছাড়া কেমন আছে? নিশ্চয়ই ওই অভাগিনী অনেক কষ্ট পাচ্ছে ছেলেকে ছাড়া। মা গো মা, দেখলে কি হলো? ওই মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মনে কি কোনো দয়া মায়া নেই? ওই ছোট্ট রাজকন্যাকে কিভাবে মাটিতে পুঁতে দিল, একটু বুক কাঁপলো না। আর আমাদের রানীমাকে তো ওই কালকুটুরিতে বন্ধ করে রেখেছে। জানি না আর কোনোদিন ছাড়া পাবে কিনা ওখান থেকে। দাসীরা কথা বলার সময় টিয়া পাখি ওদিকে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। এরপর সে ফিরে যায় বুড়িমার কাছে। আর এদিকে বুড়িমা চিন্তা করছে। ঠিক সেই সময় টিয়া পাখির ডাক শুনতে পেল। বেরিয়ে দেখলো টিয়া পাখি তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। টিয়া পাখিকে দেখে বুড়িমা জানতে চাইল মহারানীরা রাজকন্যার কোনো খোঁজ পেয়েছে কিনা। বুড়িমা, রানীমা ও রাজকন্যার খোঁজ পাওয়া গেছে। রানীমাকে শয়তান মন্ত্রী অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছে এবং রাজকন্যাকে মাটির নিচে পুঁতে দিয়েছে। হ্যাঁ রে টিয়া পাখি, কি বলছিস তুই এগুলো? হ্যাঁ বুড়িমা, হ্যাঁ এটাই হয়েছে। আমি নিজের কানে শুনে এসেছি দাসীদের থেকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। এই কথা বলে টিয়া পাখি উড়ে চলে গেল। আর বুড়িমা বলতে লাগলো, হায় সৃষ্টিকর্তা, তুমি কি সর্বনাশ করলে? রানী মায়ের এত বড় ক্ষতি তুমি কেন করলে? এসব বলে বুড়িমা কাঁদতে লাগলো। আর ওইদিকে রানীমা অন্ধকার কুঠুরিতে বসে কাঁদতে কাঁদতে বলল, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? তুমি আমার থেকে মহারাজকেও কেড়ে নিলে, তারপর আমার ছোট্ট রাজকন্যাটাকেও কেড়ে নিলে। আর আমার রাজপুত্র কিভাবে আছে তাও জানি না। আমাকে সারা জীবন এখানে গিয়ে এই ফুলের মধ্যেই বন্দি থাকতে হবে? আজ অনেকগুলো বছর কেটে গেল, তবে কি কোনোদিনও আমি মায়ের কাছে ফিরে যেতে পারবো না? বাহ, বানর দাদা! এই বনে অনেকদিন পর বানর দাদাকে দেখলাম। এ কি, বানর দাদার পেছনে তো কতগুলো বাঘ আসছে। বানর দাদাকে বাঁচাতে হবে আমাকে। ও বানর দাদা, শুনছো? বলছি বাঁচতে চাইলে এখনই ওখান থেকে পালাও। তোমার পেছনে যে অনেকগুলো বাঘ আসছে। ফুল রাজকুমারীর কথা শুনে বানরটি পাশের এক গাছে উঠে গেল। আর বাঘগুলো বানরকে ধরতে না পেরে অন্যদিকে চলে গেল। তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাকে ওই হিংস্র বাঘের থেকে রক্ষা করার জন্য। কে তুমি উপকারী বন্ধু? আমি ফুল রাজকুমারী গো, এ বনে আমার বাস। কেউ আমার সামনে বিপদে পড়লে তাকে সাহায্য করাই তো আমার কর্তব্য। তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বাহ, ফুল রাজকুমারী, তুমি তো অনেক সুন্দর কথা বলো। তবে একটা ফুলও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। না গো বানর দাদা, মানুষ রূপে আমার জন্ম। ভাগ্যের নির্মম মার পেছে আজ আমি ফুল রাজকুমারী। আচ্ছা, তুমি মন খারাপ করো না, তবে আমি আজ থেকে তোমার বন্ধু। সত্যি বলছো বানর দাদা? তুমি সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, তবে আজ থেকে আমরা দুইজন বন্ধু। এদিকে রাজকুমার বনের পশু পাখিদের সাথে খেলাধুলা আনন্দে বেড়ে উঠতে লাগলো। তৈরি হয়ে নে দেখি বাচ্চা, তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় নিয়ে যাবে বুড়িমা? আমার সাথে চল আগে, দেখবি কোথায় নিয়ে যাই।
এই বলে বুড়িমা জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। এরপর রাজকুমারকে একজন গুরুদেবের কাছে নিয়ে গেল এবং রাজপুত্রকে দেখিয়ে গুরুদেবকে বলল, প্রণাম গুরুদেব, ও আমার নাতি, ওকে আপনার কাছে নিয়ে এসেছি বিদ্যা লাভের আশায়। আপনার আশীর্বাদের হাত যদি ওর মাথায় থাকে তাহলে ও সহজে বিদ্যা লাভে সক্ষম হবে। আচ্ছা বুড়িমা, আমি আপনার নাতিকে বিদ্যা লাভে সাহায্য করব। এই বলে গুরুদেব রাজকুমারের কাছে জানতে চাইল, তা তোমার নাম কি বলো তো দেখি বাছা। প্রণাম গুরুদেব, আমার নাম বিজয়। খুব সুন্দর নাম, বেশ, তবে ওকে আমি জ্ঞান অর্জনে সহযোগিতা করব। আমার আশীর্বাদ সব সময় ওর মাথার উপর থাকবে। আচ্ছা, তবে কাল থেকে চলে আসিস। ঠিক আছে গুরুদেব, আমি কাল থেকেই আমার নাতিকে আপনার কাছে পাঠাবো। এই বলে বুড়িমা গুরুদেবকে প্রণাম জানিয়ে রাজপুত্রকে নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। ওইদিকে রাজপ্রাসাদে মন্ত্রী সবার উপর অত্যাচার শুরু করেন এবং সেনাপতিকে ডেকে আদেশ করেন যে, আমি এখন এই রাজ্যের রাজা, আমার কথাই শেষ কথা। এখনই গ্রামবাসীদের আদেশ করো যেন তারা কর প্রদান করেন। সবাইকে জানিয়ে দাও এটা রাজার হুকুম, নয়তো সবার গর্দান নেওয়া হবে। এই কথা বলে মন্ত্রী হেঁটে চললেন তার কক্ষের দিকে। আর মন্ত্রীর আদেশে রাজ্যে ঘোষণা দেওয়া হলো সকল গ্রামবাসীকে কর প্রদান করতে হবে। এটা আমাদের নতুন রাজার হুকুম। আরে, কি অত্যাচার শুরু করলো নতুন রাজা! আমাদের ঘরে ফসল ওঠেনি, আমরা কিভাবে চলবো তার চিন্তায় আমাদের সকাল হয়। এদিকে অত্যাচারী রাজার হুকুম, তাকে কর দিতে হবে। আমাদের আগের রাজা কত ভালো মানুষ ছিলেন, আমাদের বিপদে আপদে সব সময় আমাদের পাশে থাকতেন। রাজার আদেশে লাঠিয়ালরা গ্রামের লোকদের থেকে জোর করে কর আদায় করে নিয়ে গেল নতুন রাজার কাছে। আর নতুন রাজা এত কর দেখে খুশি হয়ে বলল, বাহ বাবা বাবা, এ তো অনেক কর। এভাবে এই গ্রামবাসীর থেকে কর নিয়ে আসতে হবে সেনাপতি মশাই। যথাজ্ঞা মহারাজ, আপনি যা বলবেন তাই হবে, আপনার হুকুম শিরোধার্য। বেশ বেশ, এবার খোঁজ লাগাও দেখিনি মহারানী কি অবস্থায় আছে। সে পালিয়ে যায়নি তো? না মহারাজ, পালিয়ে যায়নি, পালানোর কোনো রাস্তা নেই, কঠিন পাহারার ব্যবস্থা রয়েছে। যদি পালিয়ে যায় তাহলে সবার আগে তোমার গর্দান নেব। মন্ত্রীর কথা শুনে সেনাপতি সেখান থেকে চলে গেল। আর সেনাপতি চলল কারাগারের দিকে। গিয়ে দেখল রানীমা সেখানে আছেন। সেনাপতিকে দেখে রানীমা বলল, কি খবর সেনাপতি মশাই? এত বছর পর হঠাৎ এই দিকে এলেন যে? দেখতে আসছেন নাকি আমি পালিয়ে গেছি কিনা? এটা আমাদের নতুন রাজার হুকুম, আপনাকে যেন চোখে চোখে রাখি। এই বলে সেনাপতি চলে গেল। আর এইদিকে রানীমা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে তো কেড়েই নিলে, কিন্তু আমার ছেলেটা জানি না কেমন আছে, কিভাবে আছে, কত বড় হয়েছে দেখতে, কত বছর তাকে দেখি না। ওইদিকে রাজপুত্র গুরুদেবের থেকে অক্ষর জ্ঞান ও অস্ত্র শিক্ষায় পারদর্শী হতে লাগলো। এইভাবে কেটে গেল অনেকগুলো বছর। রাজপুত্র হয়ে উঠল 18 বছরের যুবক। একদিন গুরুদেব রাজপুত্রকে ডেকে বলল, তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা গুরুদেব? তুমি এখন অনেক কিছুই শিখে গেছো, কিন্তু কিছু কথা সর্বদা মাথায় রাখবে। কখনো নিজেকে জ্ঞানী ভাববে না।
নিজের জ্ঞানকে নিয়ে অহংকার করবে না, নিজেকে বড় মনে করবে না, সর্বদা নিজেকে সবার চেয়ে ছোট করে দেখবে, শিক্ষার অপব্যবহার করবে না। রাজপুত্র গুরুদেবের কথায় সম্মতি জানিয়ে বলল, গুরুদেব, আপনার কথা সর্বদা মনে রাখবো, সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করব। গুরুদেবের সব উপদেশ শুনে রাজপুত্র বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলল। বাড়িতে পৌঁছাতেই তাকে দেখে বুড়িমা জিজ্ঞেস করলো, বাচ্চা, তুই লাঠি তলোয়ার এইগুলো চালাতে শিখেছিস? পারবি শত্রুর মোকাবিলা করতে? হ্যাঁ বুড়িমা, আমি পারবো। তাহলে তো ভালোই হলো। এখন তাহলে তোর বাবা ও বোনের খুনের প্রতিশোধ নিতে হবে এবং তোর মাকে উদ্ধার করতে হবে। বুড়িমায়ের কথা শুনে রাজপুত্র অবাক হয়ে জানতে চাইল, কি বললে বুড়িমা? আমার বাবা বোনকে খুন করেছে আর আমার মা কোথায় আছে? রাজপুত্রর কথা শুনে বুড়িমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সে অনেক কাহিনী, তুই আসলে আমার নাতি না। তাহলে আমি কে? কি আমার পরিচয়? সে অনেক আগের কথা। আজ থেকে প্রায় 18 বছর আগে তুই তোর মায়ের সাথে এই জঙ্গলে এসেছিস। তুই আসলে রাজার বংশধর, তুই উদয়পুর রাজ্যের রাজপুত্র। তাহলে শোন তবে। এ কথা বলে বুড়িমা একে একে সমস্ত কথা খুলে বলল। বুড়ির সব কথা শুনে রাজপুত্র ক্ষিপ্ত হয়ে বলল, কি ওই শয়তান মন্ত্রী আমার বাবাকে খুন করে আমাদের রাজত্ব দখল করে রেখেছে, আমার মাকেও বন্দি করে রেখেছে। আমি এখন উদয়পুর যাব, ওখান থেকে আমার মাকে উদ্ধার করে আনবো। এই জন্যই আমি তোকে গুরুদেবের কাছে নিয়ে গিয়েছিলাম, যেন তুই অস্ত্র শিক্ষায় পারদর্শী হতে পারিস, যেন শত্রুর মোকাবিলা করে তোর মাকে ওই শয়তান মন্ত্রীর হাত থেকে রক্ষা করতে পারিস। বুড়িমায়ের সব কথা শুনে রাজপুত্র বলল, বুড়িমা, আমি যাচ্ছি উদয়পুর আমার মাকে শয়তান মন্ত্রীর থেকে উদ্ধার করতে। তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। ঠিক আছে রাজকুমার, সাবধানে যাও, জয়ী হয়ে ফিরে আসো রানীমাকে নিয়ে। রাজপুত্র বুড়িমায়ের থেকে বিদায় নিয়ে উদয়পুর রাজ্যের দিকে এগিয়ে চলল। আর ওইদিকে দুষ্টু মন্ত্রী সেনাপতিকে ডেকে বলল, শুনেছি জঙ্গলে নাকি আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। যাও, রাজ্যের পাশে যতগুলো জঙ্গল আছে সবগুলোতে হানা দাও, খুঁজে বের করো কারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যথা আজ্ঞা মহারাজ। নতুন রাজার আদেশে সেনাপতি চলল জঙ্গলের দিকে। সেনাপতিও তার লাঠিয়াল বাহিনীদের নিয়ে জঙ্গলের আশেপাশে খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে জঙ্গলের শেষ মাথায় এসে দেখলো মুখে কালো কাপড় পেঁচানো একজন যুবক। সেই যুবককে দেখে সেনাপতি লাঠিয়াল বাহিনীদের বলল, যাও, আক্রমণ করো। সেনাপতির কথায় লাঠিয়ালরা ওই যুবকের উপর আক্রমণ শুরু করে দিল। কিন্তু কোনোভাবেই ওই যুবকের সাথে পেরে উঠল না। তা দেখে সেনাপতি মনে মনে বলতে লাগলো, না না, এই যুবকের সাথে কোনোভাবেই পেরে উঠবো না, তার চেয়ে আমি আমার প্রাণ নিয়ে পালাই। এই বলে সেনাপতি নিজের প্রাণ নিয়ে পালিয়ে গেল। আর রাজপুত্র ক্রমাগত এগিয়ে যেতে লাগলো রাজপ্রাসাদের দিকে। আচ্ছা বন্ধু, তুমি তো দেখি সব সময় মন খারাপ করে থাকো, এটা দেখে আমার একদমই ভালো লাগে না। তোমার কি হয়েছিল যে তুমি মানুষ হয়েও আজও ফুলের মধ্যে বন্দী আছো? শুনবে তুমি বানর দাদা, শুনবে? তাহলে শোনো। এই বলে বানর দাদাকে সব কথা বলতে বলতে ফুল রাজকুমারী কাঁদতে লাগলো। রাজপুত্রকে বাঘে খেয়েছে তো কি হয়েছে, রাজকন্যা তো আছে। এই কে আছো, রানীর হাত থেকে রাজকন্যাকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে এসো।
কেঁদো না বন্ধু, কেঁদো না, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। আর শোনো, ওই তপবন জঙ্গলের মধ্যখানে বাস করে ত্রিকালদর্শী এক তান্ত্রিক বাবা। উনি সব জানে, উনার কাছে কোনো কিছুই অজানা নয়। আমি উনার থেকে ঠিক জেনে নিয়ে আসবো তোমাকে কিভাবে ফুল থেকে মানুষ বানানো যায়। রাজকুমার হেঁটে চলল রাজবাড়ির পথে। হাঁটতে হাঁটতে রাজকুমার খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো। বসে বলতে লাগলো, জানি না রাজবাড়ি আর কত দূর, আমাকে আর কত পথ অতিক্রম করতে হবে আমার মায়ের দেখা পাওয়ার জন্য। রাজকুমার এই কথা বলতে থাকলো এবং তার চোখ দিয়ে দু এক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। ঠিক তখনই পাশের ছোট ফুল গাছ থেকে ফুলকুমারী রাজকুমারকে বলল, তুমি কে? তুমি কাঁদছো কেন? হঠাৎ এই কথা শুনে রাজকুমার ভয় পেয়ে গেল আর আশেপাশে খুঁজতে লাগলো যে এই নির্জন জঙ্গলে কে কথা বলল। কাউকে দেখতে না পেয়ে রাজকুমার প্রশ্ন করল, কে কে কথা বলছো? সামনে এসো। আমি গো আমি। তুমি সামনে তাকিয়ে দেখো, আমি একজন ফুল রাজকুমারী। রাজকুমার অবাক হয়ে বলল, তুমি তো একটা ফুল, তাহলে তুমি কথা বলছো কিভাবে? আমি ফুল ঠিকই, কিন্তু আমার জন্ম মানুষের ঘরে, তাই আমি ফুল হয়েও কথা বলতে পারি। কিন্তু তুমি ওসব কথা ছাড়ো, তার আগে বলো তুমি কাঁদছিলে কেন? কি হয়েছে তোমার? আমি আমার মায়ের জন্য কাঁদছি। কেন? তোমার মায়ের কি হয়েছে? আমার মায়ের কিছু হয়নি, কিন্তু শয়তান মন্ত্রী আমার বাবাকে হত্যা করে আমাদের রাজত্ব দখল করে আমার মাকে 18 বছর ধরে অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছে। জানি না আমার মা এখন কেমন আছেন। ফুল রাজকুমারী রাজপুত্রের কথা শুনে রাজকুমারের কাছে জানতে চাইল, তুমি কি উদয়পুর রাজ্যের কথা বলছো? হ্যাঁ ফুল রাজকুমারী, আমি উদয়পুর রাজ্যের কথাই বলছি। আমার বাবা ছিলেন উদয়পুর রাজ্যের রাজা। ওই শয়তান মন্ত্রী আমার বাবাকে হত্যা করে এখন সবকিছু দখল করে বসে আছে। ফুল রাজকুমারী রাজকুমারের কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি তোমার বোন। কি বলছো ফুল রাজকুমারী? তুমি আমার বোন হবে কিভাবে? তুমি তো একটা ফুল। তাছাড়া আমার বোনকে তো ওই শয়তান মন্ত্রী মশাই কবেই হত্যা করে মাটির নিচে পুঁতে দিয়েছে। দাদা, আমি তোমার সেই বোন। মন্ত্রীর সহধর্মিনী আমাকে এইখানে জীবন্ত পুঁতে দিয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ফুল হয়ে ফুটে উঠেছি। রাজকুমার ফুলকুমারীর কথা শুনে অবাক হলো, সাথে খুশিতে আত্মহারা হয়ে বলল, তুই বেঁচে আছিস বোন? আমি কখনো ভাবতে পারিনি তোকে এভাবে খুঁজে পাবো। কিন্তু তোকে ফুল থেকে মানুষ বানাবো কিভাবে, সে উপায় যে আমার জানা নেই। দাদা, সেই উপায় আছে, কিন্তু তুমি আগে আমাদের মাকে উদ্ধার করো দাদা। কিন্তু বোন, তা কি করে হয়? ওকে পেয়েও এভাবে এখানে একা রেখে আমি কি করে যাই? তুমি চিন্তা করো না দাদা, তুমি এখন আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো। সৃষ্টিকর্তার সহায় হলে আমাকেও মানুষের রূপান্তর করতে পারবে। রাজকুমার আর রাজকন্যার মধ্যে এভাবেই বেশ অনেকক্ষণ কথা হয় এবং রাজকুমার এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় আগে মহারানীকে মুক্ত করবে, এবার আসে বিদায় নেওয়ার পালা। বিদায় বেলা রাজকন্যা রাজকুমারকে বলে, দাদা, আমাদের মাকে উদ্ধার করে নিয়ে এসো, আমি তোমাদের ফেরার অপেক্ষায় থাকবো। অবশ্যই নিয়ে আসবো, তোকে ওইখান থেকে মানুষ রূপে ফিরিয়ে নিয়ে যাবো বোন। তো এখনো জানি না রাজপ্রাসাদে যেতে কত পথ অতিক্রম করতে হবে। রাজকুমারের কথা শুনে ফুল রাজকুমারী বলল, তুমি চিন্তা করো না দাদা, এখান থেকে রাজপ্রাসাদ খুব বেশি দূরে নয়। তোমার সাথে আমি একজনকে দিয়ে দেব, যে তোমাকে দেখিয়ে দেবে রাজপ্রাসাদের কোন দিকে ঢুকলে তোমার জন্য নিরাপদ হবে। ফুল রাজকুমারী এই কথা বলে বানরকে খবর দিল এবং বলল, আমাকে ডেকেছো কেন ফুল রাজকুমারী? ফুল রাজকুমারী বানরের প্রশ্নে তার দাদাকে দেখিয়ে বলল,
আমার সামনে যাকে দেখতে পাচ্ছ সে আমার দাদা। আমার দাদা উদয়পুর রাজ্যের রাজপুত্র। তা আমায় কি করতে হবে ফুল রাজকুমারী? আমার দাদা উদয়পুর যাবে আর আমার দাদাকে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে। দয়া করে তুমি না করো না বানর দাদা। ফুল রাজকুমারীর অনুরোধে বানর রাজপুত্রকে সাহায্য করতে রাজি হলো এবং বলল, বেশ তো, চলো তাহলে। একদিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ, আর আমি তোমাকে সাহায্য করতে না করি কিভাবে বলো দেখিনি? অনেক ধন্যবাদ বানর দাদা, আমি তোমার এই উপকার কখনোই ভুলবো না। এ কথা বলে ফুল রাজকুমারী ও রাজপুত্র একে অপরের থেকে বিদায় নিয়ে বানরের সাথে উদয়পুর রাজ্যের দিকে চলতে লাগলো। চলতে চলতে তারা অবশেষে উদয়পুর রাজ্যে এসে পৌঁছলো এবং বানর বলল, রাজকুমার, আমরা উদয়পুর রাজ্যে চলে এসেছি। এখান থেকে রাজপ্রাসাদের সীমানা শুরু। এই পথেই রাজ্যে প্রবেশ করতে হবে। বানর দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। না রাজকুমার, এ আর বড় কি বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ভেতরে যাও। ঠিক আছে বানর দাদা। বানরকে ধন্যবাদ জানিয়ে রাজকুমার বানরের থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে রাজকুমার তার মাকে খুঁজতে খুঁজতে কালকুঠুরির দিকে এগিয়ে চলল। এক পর্যায়ে সেখানে থাকা প্রহরীরা রাজকুমারকে দেখে ফেলল এবং বলল, ওই কে তুই? এভাবে রাজপ্রাসাদে কেন ঢুকেছিস? তুই কোন রাজ্যের গুপ্তচর? সত্যি কথা বল, না হলে এখনই তোর প্রাণ নিয়ে নেব। একথা বলে প্রহরীরা রাজকুমারকে আঘাত করতে লাগলো আর রাজকুমার মনে মনে বলতে লাগলো, আমাকে এখান থেকে অভিনয় করে বেঁচে ফিরতে হবে, তা না হলে আমি কখনোই আমার মাকে খুঁজে পাবো না। ভিতরে রানীমা ঘুমিয়েছিলেন, কিন্তু প্রহরীদের কথা শুনে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখেন বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে। মনে হয় কোনো রাজকুমার, কিন্তু তার পোশাক আশাকে মনে হয় না যে সে রাজকুমার। তখনই রানীমার নিজের ছেলের কথা মনে পড়ে এবং মনে মনে সে বলতে থাকে, আরে আমার এমন কেন লাগছে? ওকে দেখে কেন আমার মনটা হু হু করছে? ওকে দেখে মনে হচ্ছে ও যেন আমার কাছের কেউ। ও বাবা, এবার কি হবে? প্রহরীরা ওকে ধরে ফেলেছে যে। এদিকে প্রহরীরা লাঠি বল্লম দিয়ে রাজকুমারকে মারতে থাকে। মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলে। রাজকুমার চিৎকার করে বলতে থাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওকে নিয়ে চলো রাজার কাছে, রাজামশাই ঠিক বিচার করবে। এই কথা বলে রাজকুমারকে নিয়ে চলল রাজার কাছে। আর ওইদিকে সবকিছু দেখেও রানীমা কিছু করতে পারল না। রাজকুমারকে দেখে রাজামশাই বলল, ওরে, দেখে তো মনে হয় কোনো পাগল। ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও। যথা আজ্ঞা মহারাজ, ওরে এক্ষুনি প্রাসাদের বাইরে বের করে দিচ্ছি। একথা বলে প্রহরীরা রাজকুমারকে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে ফেলে দিয়ে আসলো। আর আগে রাজকুমার ভালো করে মন্ত্রীর মুখটা দেখে নিল। এদিকে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত। রাজকুমারকে পড়ে থাকতে দেখে একজন পথচারী এগিয়ে যায় আর বলে, এ তো মনে হচ্ছে কেউ আহত হয়ে পড়ে আছে, দেখি তো বেঁচে আছে কিনা। এই বলে পথচারী রাজকুমারের কাছে গিয়ে তাকে পরীক্ষা করে দেখে সে বেঁচে আছে। তখন সেই পথচারী রাজকুমারকে সাথে করে তার বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করে তোলেন। এবং রাজকুমারকে প্রশ্ন করেন, তুমি কোথা থেকে আসলে বাছা? তোমার এই অবস্থা হলো কি করে? পথচারীর প্রশ্নের উত্তরে রাজকুমার সব কাহিনী এক এক করে খুলে বলল। ওই কে তুই? এভাবে রাজপ্রাসাদে কেন ঢুকেছিস? তুই কোন রাজ্যের গুপ্তচর?
সত্যি কথা বল, না হলে এখনই তোর প্রাণ নিয়ে নেব। আমাকে এখান থেকে অভিনয় করে বেঁচে ফিরতে হবে, তা না হলে আমি কখনোই আমার মাকে খুঁজে পাবো না। ওরে, দেখে তো মনে হয় কোনো পাগল। ওরে মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দাও। যত আজ্ঞা মহারাজ, ওরে এক্ষুনি প্রাসাদের বাইরে বের করে দিচ্ছি। আমি কিন্তু ওই রাজাকে ছাড়বো না, ওকে ছেড়ে দিলে আমার মাকে কখনোই উদ্ধার করতে পারবো না। আমি জানি ওই রাজা অনেক অত্যাচারী, তুমি ওই রাজাকে ছেড়ো না। তুমি সুস্থ না হওয়া অব্দি আমার এখানে থাকতে পারো বাছা। আমি একবার বুড়িমায়ের সাথে দেখা করতে চাই। একথা বলে পথচারী আর রাজকুমার দুজনে মিলে বুড়িমায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা করলো এবং সেখানে পৌঁছানোর পর বুড়িমা বলল, তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, কিন্তু তুমি কি রানী মায়ের দেখা পেলে? না, তবে আমি আমার মায়ের সম্মান খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। এটা বলে রাজকুমার বুড়িমাকে রাজবাড়ির ঘটনাগুলো সব এক এক করে খুলে বলল এবং তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আগের চেয়ে আরো ভালো গুরুর কাছে নিয়ে যাব অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য। এটা বলে রাজকুমার ও পথচারী গুরুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুমি ওই গুরুর কাছ থেকে আরো ভালো করে অস্ত্র চালানোর বিদ্যা শিখতে পারো। গুরুদেবের কাছে বেশ কিছুদিন অস্ত্র চালনা শিখতে থাকে। তুমি আগের থেকে বেশ ভালো অস্ত্র চালানো শিখেছ, তোমার স্বপ্ন সফল হোক। তুমি আমাদেরকে ওই অভিশপ্ত রাজার হাত থেকে বাঁচাও। এমন সময় একজন প্রজা গুরুদেবের কাছে ছুটতে ছুটতে আসে এবং বলে, গুরুদেব, গুরুদেব, এই পাশের রাজ্যের রাজকুমারীকে একটা রাক্ষস তুলে নিয়ে গেছে। রাজপ্রাসাদে অনেক বড় বিপদ। আপনার এখানে কি এমন কোনো বীর আছে যে রাজকুমারীকে উদ্ধার করতে পারবে? গুরুদেব তাকায় রাজকুমারের দিকে। প্রজা রাজকুমারের দিকে তাকিয়ে বলে, আপনি বাঁচান আমাদের রাজকুমারীকে। সত্যের পথে থাকা আমার কর্তব্য, অন্যায়কে দমন করা আমার কর্তব্য। চলো চলো তুমি, আমি বাঁচাবো রাজকুমারীকে। রাজকুমার গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে হেঁটে চলল রাজপ্রাসাদের দিকে। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজকুমার আড়াল থেকে রানী এবং রাজার কথা শুনছিল। ওগো, তুমি ওই রাক্ষসের শর্ত মেনে নাও, না হলে আমার মেয়েটাকে মেরে ফেলবে। না 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 না, আমি এটা করতে পারি না। আমাকে আমার প্রজাদের কথাও ভাবতে হয়। রাজকুমার আড়াল থেকে সব কথা শুনে ফেলল। আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? কে কে তুমি? আমি রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি। তুমি কি পারবে ওই রাক্ষসের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করতে? অবশ্যই পারবো মহারাজ। এই কথা বলে রাজকুমার রাক্ষসের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তিন দিন তিন রাত ঘোড়ায় চড়ে রাজকুমার ওই গুহায় গিয়ে পৌঁছলো। গুহার সামনে প্রবেশ করতেই ভিতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। রাজকুমার সেই কান্না অনুসরণ করতে করতে রাজকন্যার কাছে গিয়ে পৌঁছলো। পৌঁছে দেখলো রাজকন্যা সেখানে বন্দি অবস্থায়। রাজকন্যা রাজকুমারকে দেখে বলল, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। রাজকুমারী, কান্না করো না, তুমি আমার সাথে এসো। কে কে তুমি? আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, তুমি চলো আমার সাথে। এই সময় গুহায় কেউ নেই। না না, আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে ওই রাক্ষস আবারও খেপে যাবে, তারপর আমাদের রাজ্যের উপর আবারও আক্রমণ করবে। আমাদের রাজ্যের অনেক প্রজা মরে যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে।
উপায় কি রাজকুমারী? উপায় আছে একটা। ওই রাক্ষসকে আমাদের মেরে ফেলতে হবে, তাহলেই আমাদের রাজ্যকে সুরক্ষিত করা যাবে। তাহলে আমি ওই রাক্ষসকে মেরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেটা সম্ভব নয়, কারণ তার প্রাণ ভোমরা একটা বাক্সে সংরক্ষিত আছে। রাজকুমার ও রাজকন্যা যখন কথা বলছিল তখনই বুঝতে পারে ওই রাক্ষসটা গুহার ভিতর প্রবেশ করেছে। তখনই রাজকুমার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন বেঁধে রেখেছো? তোকে ছাড়বো না, তোকে ছেড়ে দিলে আমার তো লাভ নেই। একথা বলে রাক্ষস ঘুমোতে চলে যায়। আর এই সুযোগে রাজকুমার আড়াল থেকে বেরিয়ে বাক্সটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে গুহার একটা কক্ষে সেই বাক্সটা পেয়ে গেল এবং সেটা নিয়ে রাজকন্যা সেখানে চলে আসলো আর রাক্ষসের প্রাণ ভ্রমরটা ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। আর তখনই রাক্ষসটা বলতে লাগলো, না না, এ হতে পারে না, না 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 না, আমার প্রাণ ভ্রমরাতে আঘাত করো না, আমি মরে যাব। এই বলে রাক্ষস চিৎকার করতে করতে মরে গেল। আর রাজকুমার রাজকন্যাকে নিয়ে প্রাসাদের দিকে রওনা করলো। না না, ওই রানীকে এত কিছু করেও জব্দ করা যাচ্ছে না। ছেলে মেয়েকে হারিয়েও ওর এত অহংকার। কাল কুঠুরিতে থেকেও যেন আগুনের ফুলকির মতো জ্বলছে। কিছু একটা করতে হবে আমাকে এই রানীর গুমর ভাঙার জন্য। রানীমা, আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। তোর আবার কি বুদ্ধি মুখপুরি? আমি বলি কি রানীমা, আপনি বরং ওই কাল কুঠুরিতে কাল সর্প ছেড়ে দিন, একেবারে যেন আপনার শত্রু শেষ হয়ে যায়। কিন্তু দাসী, আমি কাল সর্প পাবো কোথায়? শূর্পণখা বেদিনী। সে আবার কে? ওই বেদে পল্লীতে বাস করে শূর্পণখা বেদিনী। তার কাছে গেলে কাল সর্প পাওয়া যাবে। ঠিক আছে, কাল ভোরে যাব, তাহলে তৈরি থাকিস। যেই কথা সেই কাজ। দাসী অম্বিকা আর ময়নামতি বেদে পল্লীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এই লাও দাসী, তুমি আমাকে বলেছিলে আমি এই জাপিতে কাল সর্পগুলো রেখেছি, নিয়ে যাও। এই নিন, এটা আপনার উপহার। আর শুনুন, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার গর্দান নেওয়া হবে। না না রানীমা, আমি কাউকে কিছুই বলবো না। মনে থাকে যেন। এই বলে ময়নামতি আর দাসী অম্বিকা প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। এই তো, এই কাল সর্পগুলো ওই অহংকারী রানীর কারাগারে ছেড়ে দেব। দেখি ওর এত অহংকার কোথায় থাকে। এই বলে রানী কালকুটুরিতে কাল সর্প ছেড়ে দিল। কিন্তু একটা সাপও রানীমাকে দংশন করে না। আর কাল সর্প চলে যাওয়ার সময় রানী বলে উঠল, কি হলো কাল সর্প? আমাকে দংশন না করে চলে যাচ্ছ? জানি আমি যে জমের অরুচি। কাল সর্প চলে যাওয়ার সময় রানীমাকে বলে ওঠে, তুমি এত চিন্তা করো না রানী, আমি বলছি তোমার কিছুই হারায়নি। তুমি একদিন সব ফিরে পাবে, তবে সেদিন আর বেশি দেরি নেই। তুমি আর একটু ধৈর্য ধরো। এই বলে কাল সর্প সেখান থেকে চলে গেল। আর ময়নামতি সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলে, ধুর ধুর, এ কেমন রানী? একে তো সাপেও দংশন করে না। কি বললো কাল সর্প? আমি সব ফিরে পাবো? জানি না, কাল সর্পের কথা
সত্যি হবে কিনা। এই বলে রানী আবার ওই যুবকের কথা ভাবতে থাকলো। জানি না ওরা ওই যুবকের সাথে কি করেছে, কেমন আছে ওই যুবক, ওর কথা মনে হলেই খুব কষ্ট হচ্ছে। এই কথা ভাবতে ভাবতেই অন্ধ কুঠুরির সামনে এক দাসী রানীমার জন্য খাবার নিয়ে আসলো আর রানীমাকে বলল, কি হয়েছে রানীমা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমাকে একবার বলুন। দাসীর কথা শুনে রানীমা কিছুক্ষণ চুপ করে থেকে সমস্ত কথা খুলে বলল। আর দাসী বলল, ও ওই যুবক, ওকে তো মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়েছে। জানি না এখন কোথায় আছে, বেঁচে আছে কিনা। এই কথা শুনে রানীমা চিৎকার করে বলে উঠল, না না, হে হতে পারে না। শান্ত হন রানীমা, শান্ত হন, এভাবে কাঁদবেন না। তুমি আমার একটা কাজ করে দেবে? তোমার যা লাগবে আমি দেব। আমার এই সোনার হারটা তুমি নিয়ে যাও। না না রানীমা, তার প্রয়োজন নেই। আপনার কি কাজ করতে হবে সেটাই বলুন। তুমি কি পারবে ওই যুবকের খোঁজ এনে দিতে? ওই যুবক কি বেঁচে আছে নাকি মরে গেছে, তা কি আমাকে জানাতে পারবে? রানীমা, আমি চেষ্টা করব খুঁজে এনে দিতে, আপনি চিন্তা করবেন না। এ কথা বলে দাসী সেখান থেকে চলে গেল। আর ওইদিকে রাজকুমার রাজকন্যাকে নিয়ে নন্দপুর রাজপ্রাসাদে প্রবেশ করেন। আর রাজকন্যাকে দেখে রাজা অনেক খুশি হয়ে রাজকুমারকে বলেন, তুমি আমার কন্যাকে রক্ষা করেছ, তুমি আমাদের বংশের সম্মান রক্ষা করেছ, তার জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। বলো বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। আমার এখন আর কিছুই চাওয়ার নেই, কখনো প্রয়োজন হলে আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা বেশ, তাহলে তাই হোক। তুমি আমার রাজকন্যাকে রক্ষা করেছ, এখন থেকে তুমি এখানেই থাকবে। এ কথা বলে মহারাজা সেখান থেকে নিজ কক্ষে চলে যায়। আর রাজকুমার রাজকন্যার কাছে যায়। রাজকুমার রাজকন্যার কাছে গিয়ে বলে, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি যাবে? আমি যাব, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? রাজকন্যার কথায় রাজকুমার হ্যাঁ সূচক সম্মতি দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে প্রবেশ করতেই দেখতে পান একজন মহিলা মাটিতে পড়ে আছেন। তখন রাজকুমার আর রাজকন্যা ওই মহিলাকে নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসেন এবং ওনার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকেন। কে আমি? এখানে কি করে এলাম? দাসীর প্রশ্নে রাজকন্যা সমস্ত কিছু খুলে বলেন। সাথে রাজকন্যা এটাও বলেন, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন এবং আপনার সব কথা মনে করতে পারছেন, ততদিন এই রাজপ্রাসাদেই থাকবেন। একথা বলে রাজকুমার ও রাজকন্যা এখান থেকে চলে যান। আর ওইদিকে উদয়পুর রাজ্যের রানী বসে বসে ভাবতে থাকেন, এতগুলো দিন কেটে গেল, এখনো দাসী খবর নিয়ে এলো না। জানি না ওই যুবকের কি হলো। আর একটা নতুন দিনের সূচনা হলো। উদয়পুর রাজ্যের নতুন রাজা আরো এক কূটনৈতিক পরিকল্পনা করল এবং সে তার পরিকল্পনা সত্যি করার জন্য সবাইকে ডেকে পাঠালো। সবার উপস্থিতিতে নতুন রাজা বলল, এই আমাদের রাজত্ব বাড়াতে হবে, তার জন্য আমি পাশের রাজ্যে আক্রমণ করতে চাই। আপনি শুধু একবার বলুন, এক্ষুনি পাশের রাজ্যে আক্রমণ করব। শুধু আক্রমণ করলেই হবে না, শুনেছি পাশের রাজ্যের রাজকন্যা অনেক সুন্দরী, তাকেও আমার চাই। তাই হবে রাজামশাই, আপনি শুধু একবার হুকুম করুন। ঠিক আছে, তুমি সেই মতোই সৈন্য প্রস্তুত করো। একে একে সব রাজ্য আমি দখল করে নেব, আগে পাশের রাজ্য দিয়ে শুরু হোক। একথা বলে মন্ত্রী সেখান থেকে নিজ কক্ষে চলে যায়। আর সেনাপতি নতুন রাজার আদেশ মতো সৈন্য প্রস্তুত করতে শুরু করে। আর ওইদিকে গুপ্তচর নন্দপুর রাজ্যে যুদ্ধের খবর নিয়ে যান আর রাজাকে বলেন,
হ্যাঁ মহারাজ, এক বিশেষ খবর নিয়ে এসেছি। খুব বিপদ আমাদের রাজ্যে। এই নতুন বিপদের খবর নিয়ে এসেছো গুপ্তচর? আবার কোন বিপদ পড়লো আমাদের রাজ্যে? মহারাজার প্রশ্নে গুপ্তচর সমস্ত কিছু খুলে বলেন আর রাজকন্যার কাছে খবর পাঠান। রাজকন্যা রাজকুমার বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন। ঠিক সেই সময় এক সেপাই গিয়ে বলেন, মহারাজ আমাদের ডেকেছেন, এখনই আপনারা রাজামশাইয়ের সাথে দেখা করুন। বড় বিপদ আমাদের, পাশের রাজ্যের রাজা আমাদের উপর আক্রমণ করবেন। আপনারা এখনই রাজমহলে গিয়ে রাজার সাথে দেখা করুন। হামলা! আবার আমাদের রাজ্যে বিপদ! চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাদের রক্ষা করব। একথা বলে সেপাইয়ের সাথে রাজকুমার আর রাজকন্যা রাজপ্রাসাদের দিকে হেঁটে চলল। এখন কি করব আমরা? ওই রাজ্যের থেকে আমাদের রাজ্যের সৈন্য সংখ্যা অনেক কম। আমরা যদি পরাজিত হয় আমাদের রাজ্যে অনেক বড় বিপদ ঘনিয়ে আসবে। তোমরা এসে গেছো, তাহলে শোনো, ওই রাজা মোটেও ভালো নয়, অনেক লুটপাট করবে এবং অনেক হিংস্র। তাই আমি রাজ্যের মহিলা ও বাচ্চাদের অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করছি। খুব ভালো কথা। আমরা হয়তো জিততে পারবো না। রাজকন্যা তুমি চলে যাও, আর রাজকুমার তুমি আমার মেয়েটার সাথে যাও। রাজমহলের পিছন দিকে তোমরা বেরিয়ে যাবে, অন্য রাজ্যে গিয়ে তোমরা বসবাস করবে। না বাবা, আমি যাব না। এই বিপদের দিনে আমি তোমাকে কোনোভাবেই একা রেখে যেতে পারবো না। আপনি কেন ভাবছেন আপনি হেরে যাবেন? যুদ্ধ করার আগে মনোবলটা খুব জরুরি। আপনি মনোবল হারাবেন না, মনোবল শক্ত করে রাখাটা খুব জরুরি। বাবা, আমাদের সৈন্য সংখ্যা খুবই কম, তাই আমরা যুদ্ধে জিততে পারবো না। যুদ্ধে নামার আগে আপনি হেরে যাচ্ছেন রাজামশাই। মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর তাছাড়াও আমিও তো কোথাও যাচ্ছি না, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। আমিও বাবা। না বাবা, এই বিপদের সময় রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। চলে যাওয়ার মতো রাজকন্যা আমি নই। ঠিক আছে, তবে তাই হোক। সেনাপতি, সৈন্য রেডি করো। যথাজ্ঞা মহারাজ। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আমাদের রাজ্যের সোনা তো দূরে থাক, একটা শুকনো পাতাও যেন না নিয়ে যেতে পারে। একদম মহারাজ, একদম। এরপর পুরো একদিন যুদ্ধ হয়। যুদ্ধে দুই রাজ্যেরই অনেক সৈন্য আহত হয় এবং সেই যুদ্ধে উদয়পুর রাজ্য পরাজিত হয়। পরাজিত হয়ে নতুন রাজা আর সেনাপতি খালি হাতে ফিরে যায়, আর নন্দপুর রাজ্যে খুশির বন্যা বয়ে যায়। উদয়পুর রাজ্যের রাজা পরাজিত হয়ে বলেন, ছি 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 ছি, আমরা এই যুদ্ধে হেরে গেলাম। কিন্তু এত সৈন্য কম হওয়ার পরে ওরা আমাদের কিভাবে হারালো? চিন্তা করবেন না মহারাজ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। তারপরে রাজ্য এবং রাজকন্যা আপনারই হবে। ওইদিকে অন্ধকার কুঠুরিতে বসে মহারানী চিন্তা করছে। তুমি এখনো কেন এলে না দাসী? তুমি কি ওই যুবককে খুঁজে পাওনি? তাহলে ওই যুবক এখনো বেঁচে নেই? একথা ভাবতেই আমার অন্তরটা দৌড়ে মুচড়ে উঠছে। হায় সৃষ্টিকর্তা, আমি কি কখনো আমার সন্তানকে দেখতে পাবো না? এর থেকে আমার মৃত্যু শ্রেয়। ওইদিকে নন্দপুর রাজ্যে বিজয়ের আনন্দে খুশির বন্যা বয়ে যাচ্ছে। খুশিতে রাজকন্যা বলতে থাকে, আমরা জয়লাভ করেছি বাবা, আমরা জয়লাভ করেছি। এই সব কিছু হয়েছে তোমার জন্য বাবা। বলো, তোমার কি পুরস্কার চাই? আমি রাজকন্যাকে বিবাহ করতে চাই রাজামশাই। এ তো অতি উত্তম প্রস্তাব বাবা। বিবাহের জন্য প্রস্তুত হও, রাজপ্রাসাদে বিবাহের আয়োজন করো। রাজার কথায় রাজকুমার ও রাজকন্যা খুব খুশি হয়। কিন্তু ওইদিকে জঙ্গলে বুড়িমা ও গুরুদেব খুব চিন্তা করতে থাকেন। বুড়িমা বলেন, অনেক দিন হয়ে গেল রাজকুমার নন্দপুর রাজ্যে গেছেন, এখনো তো ফিরে আসেননি। তাহলে কি রাজকুমারের কোনো বিপদ হলো? তা হতে পারে না। রাজকুমার জানে তার মা তার পথ চেয়ে বসে আছে। সে কখনোই তার লক্ষ্যভ্রষ্ট হবে না। আমাদের তার খোঁজ করতে হবে, তার জন্য টিয়া পাখিকে দরকার। গুরুদেব বুড়িমাকে একথা বলে টিয়া পাখিকে ডেকে পাঠান।
টিয়া পাখি সেখানে উপস্থিত হলে গুরুদেব বলেন, টিয়া পাখি, তোমাকে আমাদের একটা সাহায্য করতে হবে। কি সাহায্য গুরুদেব? আমাকে বলুন, আমি তা করার চেষ্টা করব। তোমাকে নন্দপুর রাজ্য থেকে রাজকুমারের খোঁজ নিয়ে আসতে হবে। রাজকুমারের কি কোনো বিপদ হয়েছে কিনা তার খোঁজ নিয়ে আসতে হবে তোমাকে। অবশ্যই গুরুদেব, আমি আজকেই যাব রাজকুমারের খোঁজ নিয়ে আসতে। একথা বলে টিয়া পাখি বিদায় নিয়ে উঠতে উঠতে নন্দপুর রাজ্যে প্রবেশ করে এবং দেখতে পায় সেখানে অনেক বড় আয়োজন হচ্ছে। কিসের আয়োজন হচ্ছে তা জানার জন্য টিয়া পাখি আড়ালে একটা গাছে চুপটি করে বসে থাকেন। ঠিক কিছুক্ষণ পরেই দুই দাসীর মধ্যে কিছুক্ষণ কথোপকথন টিয়া পাখি শুনতে পায়। আমাদের রাজকুমারীর ভাগ্য খুব ভালো। কত সুদর্শন শক্তিশালী একজন রাজকুমারকে বিয়ে করতে যাচ্ছেন। তা যা বলেছিস, আমাদের রাজকন্যাই বা কম কিসে। টিয়া পাখি আড়াল থেকে সব কথা শুনে বুঝতে পারেন রাজকুমার নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। সব শুনে টিয়া পাখি জঙ্গলের উদ্দেশ্যে উঠতে থাকে এবং সেখানে গিয়ে বুড়িমা ও গুরুদেবকে বলেন, গুরুদেব, গুরুদেব, আমাদের রাজপুত্র নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। রাজপুত্রের বিবাহ কবে? আগামীকাল পরশু রাজকুমারের বিবাহ। বুড়িমা, আমাদের এখনই নন্দপুর রাজ্যে যেতে হবে। রাজকুমার তার লক্ষ্য থেকে সরে যাচ্ছে, তাকে সতর্ক করতে হবে। ঠিকই বলেছেন গুরুদেব, আমাদের এখনই রাজকুমারের কাছে পৌঁছাতে হবে। চলুন গুরুদেব, এখনই চলুন। এই কথা বলে বুড়িমা, গুরুদেব আর টিয়া পাখি নন্দপুর রাজ্যের দিকে রওনা করে দিল। তা বন্ধুরা, কি মনে হয় রাজকুমার কি পারবে রাজকন্যাকে বিবাহ করতে, নাকি বিয়ের আসর থেকে চলে যাবে তার মাকে উদ্ধার করতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী এপিসোড।